দর্শক, কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এটি নিয়ে আমাদের আইন উপদেষ্টা একটি পোস্ট শেয়ার করেছিলেন ভারতের একজন নাগরিকের। সেটি সহ তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার কোনো কোনো নেতার বৈঠকের কথিত একটি ছবিও ভারতের কোনো কোনো গণমাধ্যমে প্রকাশ হয়েছে এবং সেটি নিয়ে, সেই বিষয় দুটি নিয়ে বাংলাদেশে গত 2 দিন ধরে তোলপাড় চলছে এবং এর মধ্য দিয়ে ভারত বাংলাদেশে কিভাবে ট্রিট করবে, আসলে কি হতে যাচ্ছে, এসব নানান ধরনের প্রশ্ন উঠছিল। এবং লস্কর তৈয়বার সাথে আইন উপদেষ্টা বৈঠক করেছেন এমন একটি ছবি আমি নিজেও সন্দেহের চোখে দেখেছিলাম, মনে করেছিলাম যে এটি কোনো এডিটেড ছবি কিনা। তো সেই বিষয়ে আইন উপদেষ্টা তার অবস্থান মোটামুটি ব্যাখ্যা করতে পারলেও অন্য যে বিষয়গুলো সেখানে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও আবার নতুন করে বিতর্কের সৃষ্টি করতে পারে এবং অনেকের কাছে দায়সারা গোছে মনে হতে পারে, যুক্তিযুক্তহীন মনে হতে পারে। আইন মন্ত্রণালয় তার বিবৃতিতে যেটি বলছে, নিউজ অ্যারেনা ইন্ডিয়া নামক অনলাইন পোর্টালে জম্মু কাশ্মীরে হামলা পর বাংলাদেশের আইন উপদেষ্টার সঙ্গে শীর্ষ লস্কর-ই তৈয়বা অপারেটিভের সাক্ষাৎ শিরোনামে আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা, মানহানিকর ও অদায়িত্বপূর্ণ। এবং এখানে দাবি করা হচ্ছে যে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গেই ওই বৈঠকটি ছিল এবং সেটি কাশ্মীরের সন্ত্রাসী হামলার 3 দিন আগে। তার এই বক্তব্য আমরা গ্রহণ করতে চাই এবং এই ধরনের প্রতিবাদের অবশ্যই দরকার আছে। আমরা জানি ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নানানভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু হেফাজতে ইসলাম সম্পর্কে বৈঠকের ছবি উল্লেখ করতে গিয়ে হেফাজতে ইসলাম সম্পর্কে যেভাবে বিস্তারিত ব্যাখ্যায় যাওয়া হয়েছে এটি আবার অনেকের কাছে বিতর্কিত মনে হতে পারে। তার কারণ ওই গণমাধ্যম বা ওই গণমাধ্যমগুলোতে হেফাজতে ইসলাম সম্পর্কিত সাম্প্রতিক সময় বা গত 2-1 দিনের মধ্যে কোনো প্রশ্ন উত্থাপন করা হয়নি। হেফাজতে ইসলামকে জাস্টিফাই করতে হবে এখানে এই ছবি প্রসঙ্গে। এখানে বলা হচ্ছে যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আইনের মধ্যে কাজ করা ইসলামিক স্কলার ও সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম। প্রতিবেদনে উল্লেখিত ব্যক্তিরা হেফাজতে ইসলামের নেতা যারা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত নন। বিবৃতিতে আরো বলা হচ্ছে যে হেফাজতে ইসলামের নেতারা বাংলাদেশের ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন কর্তৃক শুরু করা রাজনৈতিক সংলাপে অংশগ্রহণকারী নেতাদের অন্যতম। পাশাপাশি পশ্চিমা দেশগুলোর দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে এই গ্রুপের বৈঠক সমূহ তাদের বর্তমান রাজনৈতিক ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি ও সংশ্লিষ্টতাকে প্রতিফলিত করে এবং আরো অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে। হেফাজতে ইসলাম যে একটি বিতর্কিত সংগঠন তা ডক্টর আসিফ নজরুল তার এই ব্যাখ্যার মধ্য দিয়েই আবার তা প্রমাণ করার চেষ্টা করেছেন, আবার নিজের অজান্তে সম্ভবত। ফেসবুক পোস্ট সম্পর্কে যদি বলা হয়েছে, এটি যে একেবারেই কোনো যুক্তি নেই এমনটা অনেকের মনে হতে পারে। তার কারণ এইখানে আবার সেই সম্পর্কে বলা হচ্ছে, আর ভারতীয় নেতাদের পেহেলগ্রাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করার উদ্দেশ্যে উত্তেজনাপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। মানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি এই উত্তেজনাপূর্ণ পোস্টটি শেয়ার করেছেন। উত্তেজনাপূর্ণ, বাস্তবে পোস্টটি একজন ভারতীয় নাগরিক কর্তৃক নিরাপত্তার ব্যবস্থা ব্যর্থতা নিয়ে লেখা হয়েছিল। উপদেষ্টা হামলা নিন্দা জানিয়ে একটি ক্যাপশন সহ এটি শেয়ার করেছিলেন। ভুল বুঝাবুঝি এড়াতে তিনি কয়েক ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পোস্টটি মুছে ফেলেন। এই পোস্টটি যে উত্তেজনাপূর্ণ ছিল ডক্টর আসিফ নজরুল নিজে স্বীকার করে নিচ্ছেন বিধায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে এই শব্দটি উচ্চারণ করা হয়েছে। এবং এটি যে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার চেয়ে এই হামলার সঙ্গে ভারতের শীর্ষ নেতারা কিংবা সরকারের উচ্চ মহল যে জড়িত সেটাই সবার সামনে প্রকাশ পেয়েছে। সেটিকে ডক্টর আসিফ নজরুল অ্যাভয়েড করার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। যেহেতু এই অবস্থায় বাংলাদেশে একজন মন্ত্রিত্বের আসনে একজন বসে থাকা একজন ব্যক্তি কিভাবে এই পোস্ট দেন উস্কানিমূলক, এই প্রশ্ন উত্থাপিত হয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলা হয় যে না, শুধু নিন্দা জানানো হয়েছে আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটি আসলে সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। এখানে বলা হচ্ছে যে এখানে ভুল বুঝাবুঝির কিছু নেই, অর্থাৎ এটি নিয়ে যারা কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে
ট্রোল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি নিয়ে বলা হচ্ছে ভুল বোঝাবুঝির কিছু নেই। ভুল বোঝাবুঝির অবশ্যই কিছু নেই, তবে যে ব্যাখ্যাটি দাঁড়ায় অনেকে সেটি দেওয়ার চেষ্টা করেছেন, এবং আমার এখনো দৃঢ় বিশ্বাস আইন উপদেষ্টা এটি সজ্ঞানেই দিয়েছিলেন, কারণ এরকম নজির এর আগেও আছে। তিনি পোস্ট দিয়ে আবার ডিলিট করে ফেলেছেন সমালোচনার মুখে। অধ্যাপক আসিফ নজরুল তিনি নিজেও আইনের একজন শিক্ষক, একজন রাজনীতি বিশ্লেষক, এখন তো মন্ত্রী অবস্থাতে আছেনই বলা যায়। তিনি তার তো নিশ্চয়ই বোঝার ক্ষমতা আছে কোন পোস্ট বিতর্কিত, কোন পোস্ট দেয়া ঠিক হবে কি হবে না, এটি আমাদের বুঝতে সমস্যা হয় না। এর আগে ইসরায়েলি পণ্য বয়কট নিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন, কিন্তু একজন মন্ত্রী সমমর্যাদা ব্যক্তি কখনো এইভাবে কোনো বিদেশি পণ্য বয়কটের কথা বলতে পারেন না। এর আগেও আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি, এবং যদি বয়কট করতে হয় তাহলে আমদানি বন্ধ করে দিলেই হয়, স্ববিরোধী অবস্থান কেন? এবং ডক্টর আসিফ নজরুলের মতন বিচক্ষণ ব্যক্তিরা যে কখনো কখনো বিশেষ কোনো গোষ্ঠীকে তুষ্ট করতে, খুশি করতে এই ধরনের পোস্ট দিচ্ছেন, নানান ধরনের মন্তব্য করছেন, এটা আমরা প্রায় দেখছি, এবং সমালোচনার মুখে পরবর্তীতে আবার সেগুলো তুলে নেওয়া হচ্ছে। বিশেষ একটি গোষ্ঠীকে তুষ্ট করে যে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়, এই কথাও তো এখন ওপেন সিক্রেট। শুধু ভারতের গণমাধ্যম কেন, আমাদের গণমাধ্যমেও কেউ কেউ বলার চেষ্টা করেছেন বা করছেন। পহেলগাঁও হামলা ইস্যুতে ইউনূস সরকার কি বাংলাদেশকেও বিপদে ফেলতে চায়, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। ইতিমধ্যে বেশ কয়েকদিন পেরিয়ে গেছে, গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে এক জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছেন, এবং এই নিহত হওয়ার জেরে ভারত পাকিস্তান কূটনৈতিকভাবে নানা রকম কড়াকড়ি আরোপ করেছে, নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক যদি বলেন তাহলে নেই বললেই চলে, এবং দুই দেশ পাল্টাপাল্টি নানা রকম মন্তব্য করছে, কথা বলছে। বিশেষ করে পাকিস্তানিদের আলাপগুলো বেশ বাড়তি আলাপ মনে হচ্ছে। যেমন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ৩ দশক ধরে সন্ত্রাসকে লালন করেছে, পহেলগাঁও কাণ্ডের পর নির্লজ্জ স্বীকারোক্তি পাকিস্তানের। আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দার মন্তব্য করেছেন যে পহেলগাঁওয়ের হামলাকারীরা স্বাধীনতা সংগ্রামী, বীর আখ্যা দিয়ে ভারতকে চ্যালেঞ্জ। পাক উপপ্রধানমন্ত্রীর ভারতীয় সংবাদ মাধ্যমে এমন শিরোনাম হয়েছে। ভারত পাকিস্তান ঠকাঠকি চলছে, এবং ভারতের পাশে সারা পৃথিবী এসে দাঁড়িয়েছে। সারা পৃথিবী ভারতের প্রতি এই হামলার প্রতিবাদে ঐক্য প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিকেল বেলাও পৃথিবীর তাবৎ বড় বড় দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এদিকে চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সহ প্রায় 20টির অধিক দেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে গতকাল বিকেল বেলাও বৈঠক করেছে। বৈঠকে তারা এই মত জানিয়েছে যে ভারতের পাশে আমরা আছি। কিন্তু বাংলাদেশ কি করছে? আমি এই 20 দেশের মধ্যে বাংলাদেশ যে ওই বৈঠকে ছিল এমনটা কোনো সংবাদ মাধ্যমের সূত্রে জানিনি। আরেকটি বিষয় যে বাংলাদেশ কি আসলে পাকিস্তানের পক্ষ নিচ্ছে? পাকিস্তানের এই যে 3 দশক ধরে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে 3 দশক ধরে আমরা সন্ত্রাসবাদ লালন করছি, কিংবা পহেলগাঁও হামলাকারীদের স্বাধীনতা সংগ্রামী বলছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশ কি এমনটা ভাবছে? বাংলাদেশের কথাবার্তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কথা এবং কার্যক্রম খুব একটা ভালো ঠেকছে না। এতে করে পাকিস্তানের উপরে ভারতের যেসব নিয়ন্ত্রণ আরোপ হচ্ছে, বাংলাদেশের উপরেও যদি এই জেরে নিয়ন্ত্রণ আরোপ হয় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ বিপদগ্রস্ত হবে। বিগত 9 মাস যাবৎ ভারত বাংলাদেশ সম্পর্ক মারাত্মক তলানিতে। বাংলাদেশ থেকে নানা রকম উত্তেজনার সৃষ্টি করা হয়। ভারত এখনো পর্যন্ত খুব কড়াকড়ি ব্যবস্থা নেয়নি। শুধুমাত্র ভিসা বন্ধ ছাড়া ব্যবসা বাণিজ্য, দুই দেশের যোগাযোগ, সাক্ষাৎ, বৈঠক সবকিছুই হয়েছে 9 মাসে। এমনকি প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা পর্যায়ে পর্যন্ত বৈঠক হয়েছে। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ের পহেলগাঁও হামলা ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ভূমিকা কিন্তু খুব একটা সন্তোষজনক নয়।
এই যে হামলাটি হলো মঙ্গলবারে হামলা হবার সাথে সাথে সারা বিশ্ব ভারতকে সমবেদনা জানিয়েছে, কিন্তু বাংলাদেশ জানিয়েছে প্রায় 24 ঘন্টা পরে। শুধু তাই নয়, এই হামলার সপক্ষে ভারতকে দায় দিয়ে কলকাতার একজন কবি এবং সাহিত্যিক একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। প্রত্যেক দেশেই ভিন্ন মতাবলম্বী থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও কলকাতার কবি ও রাজনৈতিক বিশ্লেষক সেই শায়েক ঘোষ চৌধুরীর স্ট্যাটাস নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেন। এতে তিনি লেখেন, কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানায়, তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন। নিচের লেখাটা পড়তে পারেন। আসিফ নজরুল সেই পোস্টটি শেয়ার করেছিলেন। মূল পোস্টে কবি ও রাজনৈতিক বিশ্লেষক শায়েক ঘোষ চৌধুরী লিখেছেন, পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কিনা আমার কাছে ইমম্যাটেরিয়াল। আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ, অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। আগে তবু অনেক জায়গা ছিল যেখান দিয়ে জঙ্গি ঢোকার সুযোগ ছিল। পোস্টে আসিফ নজরুল শেয়ার করেছে এবং মজার বিষয়, এর কয়েক ঘন্টা পরে আসিফ নজরুল এই পোস্টটি আবার ডিলিট করে দিয়েছেন এবং ডিলিট করে দিয়ে ক্ষান্ত থাকেননি। আসিফ নজরুল কি করেছেন? আসিফ নজরুল জম্মু কাশ্মীরে হামলার পর বাংলাদেশের লস্করে তৈয়বার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। মঙ্গলবারে হামলার ঘটনা, বুধবার বিকেল নাগাদ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পহেলগাম হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরই লস্করে তৈয়বার একজন শীর্ষস্থানীয় সদস্যের সাথে দেখা করেছেন। ভারতের গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছেন, যা ঢাকার উগ্রপন্থী গোষ্ঠী এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার আশঙ্কা তৈরি করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে লস্করে তৈয়বার প্রক্সি সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট TRF এর মাধ্যমে জঘন্য পহেলগাম হত্যাকাণ্ড হয়েছে এমনটা যখন চিহ্নিত করেছে, ঠিক তখনই তার কয়েক ঘন্টা পরে লস্করে তৈয়বার বাংলাদেশ প্রধান হারুন ইজহারের সাথে একটি বৈঠক করেছেন বলে জানা গেছে এবং এই বৈঠকটি হয়েছে বুধবার বিকেলে আইন উপদেষ্টার কার্যালয়ে। এই ছবিটি নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই হারুন ইজহার একাধিকবার আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা আসলে ভালো ঠেকছে না এই কারণে যে পাকিস্তান ঘেঁষা বর্তমান বাংলাদেশ সরকার, কিন্তু পাকিস্তান ঘেঁষা হতে পারেন আপনারা আপনাদের দর্শন থেকে হতে পারেন, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না, কিন্তু আপনি হতে পারেন। কিন্তু এই যে পহেলগাম হামলার যে ঘটনাটি ঘটেছে, এই হামলার পরে সারা পৃথিবী কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছে। আপনি ভারতের বিপক্ষে গিয়ে যদি পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে আপনি সরকারে আছেন, সরকার বাহাদুর এই মুহূর্তে। আপনি সরকার বাহাদুরের কারণে বাংলাদেশের মানুষকে আপনি বিপদে ফেলবেন। বাংলাদেশের মানুষের, নিরীহ মানুষের এই মুহূর্তে আসলে কি করণীয়? এই যে একটি সরকার স্রোতের পক্ষে, মানুষ সাধারণত মানুষ বলি, দেশ বলি স্রোতের পক্ষে থাকে এবং স্রোতটা যদি ন্যায় ভিত্তিক হয়, আবার অনেকে স্রোতের বিপক্ষে থাকে। স্রোতের বিপক্ষটা যদি ন্যায় ভিত্তিক হয়, আপনি কিভাবে ধরছেন, কিভাবে বুঝছেন যে পাকিস্তান ন্যায় ভিত্তিক স্রোতের মধ্যে আছে? আপনার অ্যাটিটিউড, আপনার কার্যক্রমে তো মনে হচ্ছে যে আপনি পাকিস্তানের সমর্থনে অবস্থান করছেন। সরকারের একজন স্বয়ং আইন উপদেষ্টা বিতর্কিত একটা ফেসবুক পোস্ট নিজে শেয়ার করছেন, শেয়ার করে আবার সেটি ডিলিট করে দিচ্ছেন। আবার পাকিস্তানের লস্করি তৈয়বার বাংলাদেশ প্রধানের সাথে বৈঠক করছেন। এগুলো কিসের আলামত? পাকিস্তান বিপদে পড়েছে, বাংলাদেশকেও কি বিপদে ফেলতে চাইছেন? অবস্থাটা কিন্তু তেমনটাই মনে হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।